বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মানে নবম, দশম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ক্লাসে পৃথিবী এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো এই অধ্যায়টা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ হিসাবে অল্প একটু আছে এবং এটা থেকে অঙ্ক পরীক্ষা আসে এবং এবার এসএসসি পরীক্ষাও এটা সিলেবাসে রয়েছে। অষ্টম শ্রেণীতে সপ্তম অধ্যায় একটা জুড়ে পুরো অধ্যায় এই পৃথিবী মহাকর্ষ নিয়ে আলোচনা আছে। এই সপ্তম অধ্যায়ে আজকে আমরা প্রথম ক্লাস নেব, পর্যায়ক্রমে আমরা দ্বিতীয় তৃতীয় ক্লাস নেব। তো আমরা প্রথমে আসি এই পৃথিবী এবং মহাকর্ষ সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দেই। তোমরা তো জানো যে আমরা যখন উপরে উঠতে থাকি সিঁড়ি বেয়ে, যদি যাদের বাসায় একটু উপরে কষ্ট হয়, কেন কষ্ট হয় কি বলতে পারো? আবার দেখো আমার হাত থেকে একটা মার্কার আছে, দেখো পড়ে গেলে নিচের দিক পড়ে যাচ্ছে। কেন পড়ে যায়? এই কেন পড়ে যায়? গাছ থেকে যখন ফল পড়ে সেটা পৃথিবীতে চলে আসে কেন, মাটিতে চলে আসে কেন? একটা উদাহরণ দিই, তোমরা দেখো। এই যে মনে করো, ধরো এটি পৃথিবী আমাদের, এখন এখানে ভূপৃষ্ঠে আমরা বসবাস করি, এখানে অনেক গাছ আছে। এখন এই গাছটা রাতের বেলা ঘুরতে ঘুরতে রাত যখন হয় তখন গাছটা তো এদিকে চলে আসে, বিপরীত পৃষ্ঠে বা এদিকে আসতে পারে না বলো? এখন ধরো একটা তাল গাছ থেকে এটা তাল পড়বে, এটা তো অন্য গ্রহে চলে যাওয়ার কথা নাকি বলো? অন্য গ্রহে চলে যাওয়ার কথা না? এখন এটা তো অন্য গ্রহে চলে যাবে। তুমি রাতে এখানে খাটে ঘুমাইছো, ঘুমানোর পর মোড় দিয়ে পড়ে গেছো, তাহলে তোমার কি অন্য গ্রহে চলে যাওয়ার কথা? তা কি তোমরা যাও না? বরঞ্চ দেখো এইটা উল্টো করে এখানে চলে আসে। তোমরা নিউটনের সেই ফল পড়ার আপেল পড়ার গল্পটা তোমরা শুনেছ। নিউটন একবার বসে আছে, হঠাৎ করে দেখলো গাছ থেকে একটা আপেল নিচে পড়ে গেল, তার মাথার উপর পড়ে গেল। কিন্তু কেন? উনি গবেষণা করলো। আমরা সাধারণ দৃষ্টিতে এটাকে কিছু মনে করি না, কিন্তু একজন বিজ্ঞানের দৃষ্টিতে এটা অনেক কিছু। সাধারণ মানুষ যেটা মনে করে বিজ্ঞান অনেক দূর, অনেক প্রসারিত চিন্তা ভাবনা করে। তুমি কি কখনো ভেবে দেখেছো এরকম বললো অন্য গ্রহে যাওয়ার কথা? আমরা ভূপৃষ্ঠে বসবাস করি না, তা ভাবিনি। আমরা দেখেছি যখন সিঁড়ি দিয়ে নামি নিচে টপ টপ করে আমরা নেমে যাই, আমাদের কষ্ট হয় না। বাট যখন আমরা উপরে উঠি তখন আমাদের কিন্তু খুবই কষ্ট হয়। তারপর তোমরা অনেক সময় লিফটে উঠেছো, লিফট ওঠার ক্ষেত্রে দেখো তোমাদের কখনো কষ্ট হয়, কখনো মজা লাগে। এটারও একটা ব্যাখ্যা আমরা তোমাদেরকে আজকে দাঁড় করাবো, আজকে নয় পরবর্তী ক্লাসে। আজকে আমি তোমাদেরকে প্রথমত মহাকর্ষ নিয়ে কথা বলবো। তো এবার লক্ষ্য করো, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, হতে পারে আমি, হতে পারে তুমি, হতে পারে আমার সাথে বোর্ড আছে, চেয়ার টেবিল আছে, এগুলো প্রত্যেককে একে অপরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। তুমি একটা যে চিন্তা করে দেখো, কত বড় বড় গ্রহ, একটা জগৎ, এই জগতের মধ্যে রয়েছে কি কত বড়। সূর্য যেখানে এতটুকু, সেখানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরকম আরো আছে, আলফা সেন্টারিও আছে, অন্যান্য গ্রহগুলো আছে। কয়েক শত শত হাজার হাজার কোটি কোটি টন ওজন এই শূন্যে ভাসতেছে। কেন ভাসতেছে জানো? আল্লাহ কি ক্ষমতা বলে এদেরকে ভাসিয়ে রেখেছে। এটাও এক ধরনের মহাকর্ষ, আকর্ষণ বলে। পৃথিবী যখন এই আকর্ষণ বলটা নষ্ট হয়ে যাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন কোনো ক্রমে এখন এই আকর্ষণ বল নিয়ে আমরা কথা বলবো। এমন এমন জায়গা আছে, যদি তুমি আস্তে আস্তে উপরে উঠে যাও, আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকে। এখন আমরা যেটা নিয়ে তোমাদেরকে কথা বলতে চাচ্ছি সেটা হলো নিউটন সূত্র। নিউটন মহাকর্ষ তো আমরা বুঝলাম, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় মহাকর্ষ। নিউটনের সূত্রটা হলো বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, যে ওই যে একটা সূত্র দিয়েছে, উনি বলেছেন যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আবার শোনো, নিউটনের সূত্রটা মহাবিশ্বের প্রতি, আমি লিখছি না, তোমরা বইয়ে আছে, তোমরা নিয়ে নেবা নিউটনের সূত্র। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা একটু ফিগারিক্যাল দেখাই। ধরো এই একটা বস্তু আছে, একটু মনোযোগ সহকারে দেখবা। এই বস্তুটার ভর হলো m1। এই একটা বস্তু আছে,
এই বস্তুটার ভর হলো m2, মনে করো এই m2, এদের মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এখানে, এটাকে বলা হয় মধ্যবর্তী দূরত্ব d, মধ্যবর্তী দূরত্ব d। তাই নিউটন বলছে এখানে যদি একে অপরকে F বলে আকর্ষণ করে, তাহলে আকর্ষণ মান ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটু লক্ষ্য করো, সমানুপাতিক জিনিসটা কি? a সমানুপাতিক b, a ব্যস্তানুপাতিক হলো 1/b, উল্টোটা। তো যেহেতু d টা নিচে আছে তাহলে এটা কি? ব্যস্তানুপাতিক। আর যেহেতু উপরে m1 m2 উপরে আছে, এটা কি? সমানুপাতিক। ক্লিয়ার বিষয়টা? তো একটু লক্ষ্য করো, নিউটন বলছে এই চিহ্নটা একটু দেখো, এই চিহ্নটার নাম হলো কি? সমানুপাতিক। সমানুপাতিক, সমানুপাতিক শব্দটার অর্থ কি? a সমানুপাতিক b, a যে হারে বাড়বে b ও সেই হারে বাড়বে, a যে হারে কমবে b ও সেই হারে কমবে। বাট a আর b কিন্তু সমান হতে পারে, নাও হতে পারে, সাধারণত সমান না। এবার এখন যদি a ব্যস্তানুপাতিক b, a বাড়লে b কমবে, a কমলে b বাড়বে। তাহলে একটু লক্ষ্য করলে যদি সূত্রটা আমরা দেখি, তাহলে সমানুপাতিক চিহ্নটা সম্পর্কে আমরা ধারণা নিলাম, a বাড়লে b কমবে, এটা হলো ব্যস্তানুপাতিক, আবার এই দুইটাই বাড়বে, কিন্তু সমান হারে বাড়বে, সমান হারে কমবে, বাট দুইটা সমান না। যদি এই সমানুপাতিকটা উঠাই দিই, তাহলে এখানে একটা k ধ্রুবক দিই, কখনো c ধ্রুবক দিই, একটা ধ্রুবক মানে কি? একটা নির্দিষ্ট মান এর চেয়ে কম বেশি আছে, এই মানটা দিলে এই দুইটা সমান হবে। ক্লিয়ার কিনা বিষয়টা? এই কে কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এবার সমানুপাতিক ধ্রুবক আমরা পেলাম, একটা অন্য থেকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবার আসো আমাদের সূত্রে, মূল সূত্রে, নিউটনের সূত্রে। নিউটনের সূত্র থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে দেখো, এই যদি ভরকে দ্বিগুণ করো, বলও তো দ্বিগুণ হবে, কারণ এটা আমি আগে বলছি যেহেতু এটা সমানুপাতিক ভরগুলো, তো বর যদি দ্বিগুণ হয় তাহলে বলও দ্বিগুণ হবে। আবার ব্যস্তানুপাতিক যে দূরত্ব যদি 4 গুণ করো, দূরত্ব যদি বল কি হবে? দ্বিগুণ পরিমাণ কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়লে বল, দূরত্ব যেটা বাড়বে, মনে করো দূরত্ব দ্বিগুণ কমলে, মনে করো 2 আগে ছিল 2, এখন হয়েছে 2 হলে 4 হয়েছে, তাহলে 4 স্কয়ার 16 গুণ কমে যাবে, স্কয়ারে এটা কমবে। তাহলে দূরত্ব এখানে কমবে, দূরত্ব বাড়লে বলটা কমবে এবং ভর বাড়লে বলটা বাড়বে। তার মানে আমরা কি বুঝলাম? যদি বস্তু বড় হয় তাদের মধ্যে আকর্ষণ বল বেশি, যদি বস্তু ছোট হয় তাদের মধ্যে আকর্ষণ বল কম। এই জন্য দেখো, বড় বড় যত ওই মহাবিশ্বে বড় বড় যে বস্তুগুলো আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলো একটা অপরটার সাথে আকর্ষণ বল অত্যন্ত বেশি, যার কারণে একটা থেকে অন্যটা বিচ্যুত হয়ে যায় না। এবার আসো, এই সূত্র থেকে আমরা কি পাই? যে বা এটাকে লেখা যায় F equal to G m1 into m2 divided by d square। এই G কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এই G কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। আগে দেখেছি এই সমানুপাতিক চিহ্ন থেকে একটা ধ্রুবপদ দিতে হয়। এই মহাকর্ষের ক্ষেত্রে আমরা সাধারণত G কে, G এর অপারেটর নাম আছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, G এর অপারেটর নাম আছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন এই G মহাকর্ষীয় ধ্রুবক, এবার যদি আমি এটাকে একটু সলভ করে দেখো, বাম পাশ ডান পাশে নিয়ে যাব, ডান পাশ বাম পাশে নিয়ে যাব, তো একটু পাশে চলে গেল। এখন G কে রেখে যদি এইটা সমীকরণই এটা আছে ভাগাকার থাকলে ওপাশে যায় কি হবে? গুণ। আবার যেগুলো উপরে আছে সেগুলো চলে যাবে নিচে। সমীকরণের নিয়ম অনুযায়ী যেটা উপরে থাকবে সেটা যাবে নিচে, যে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, এটা আমরা জানি। তাহলে এই নিচেরটা গেল উপরে, উপরেরটা আসলো নিচে। এখন আমরা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? যদি এইটার মান 1 হয়, খেয়াল করো, এইটার মান যদি 1 হয়, তার মানে এটা 1 কেজি, এটা 1 কেজি, এর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে কি দাঁড়ায়? জি ইকুয়াল টু কি দাঁড়ায় বলো তো? এফ। কারণ 1 1 1 1 তো লেখা লাগে না, লাগে বলো? এটা 1 স্কয়ার মানে 1, আর 1 1 মানে গুণ করলে 1 হয়, তাই 1 আর লেখা লাগে না, তখন 0। তখন মহাকর্ষীয় ধ্রুবকের সংখ্যাটা দেখো, 1 কেজি ভরের দুটি বস্তুর 1 কেজি ভর সমান ভরের 1 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়,
তাহলে উহারা একে অপরকে যে বলে আকর্ষণ করে, 1 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, উহারা একে অপরকে যে বলে আকর্ষণ করে ওই বলটাকে বলা হয় মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় ধ্রুবক। তো একটা জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে ফিজিক্স জিনিসটা যদি পড়তে হলে ফিগার দেখে দেখে তোমাকে সংজ্ঞায়িত করতে হবে, না তুমি সংজ্ঞাটা ভুলে যাবে, মনে থাকবে না। একটু আবার বলছি, দেখো 1 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে উহারা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ধ্রুবক। এখন মহাকর্ষীয় ধ্রুবকটা পেলাম, এখন কি জানো মহাকর্ষীয় ধ্রুবক প্রকাশ করার জন্য একটা তোমাকে আরেকটা তথ্য লাগবে, সেটা হলো কি আমরা এখানে পেয়েছি, আবার একটু লক্ষ্য করো যে আমরা যদি এখানে একটু দেখি কিভাবে দেখি, একটু ধরো জি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম নিচের লাইন থেকে এফ ডি স্কয়ার বাই m1 ইনটু m2। আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চেষ্টা করছি, বলের একক কি বলতো? নিউটন। তোমরা জানো, না জানলে মনে রেখো, বলের একক নিউটন। এই ডি হলো দূরত্ব, দূরত্বের একক হলো এম, কে একক হলো মিটার, এম হলো কি কেজি, m1 ইনটু m2 এদের প্রত্যেকের একক হলো কি কেজি। তাহলে ভর আমরা কেজি দিয়ে মাপি, দূরত্বকে মাপি হলে মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার। তাহলে এইটার এককটা দ্বারা কি নিউটন মিটার স্কয়ার, এই কেজি 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 স্কয়ার। এটাকে যদি আমি উপরে নিয়ে যাই নিউটন মিটার স্কয়ার, এই কেজি উপরে গেলে ইনভার্স 2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক এককটা কি দাঁড়ালো? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 মুখস্থ রাখতে হবে তোমাদেরকে কিন্তু, কারণ এটার জন্য একটু কঠিন। অবশ্যই যারা 9 এ 10 এ পড়া তাদের জন্য অবশ্যই ইজি লাগতেছে যে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এই জি এর একটা ফিক্সড মান আছে, যেহেতু ধ্রুবপদ, তো ধ্রুবকের একটা মান থাকবে না, সেই মানটা কত? সেই মানটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেটা কত বলো তো? 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে মানটা বলো তো, একটু শোনো এটা কিভাবে পড়ে একটু দেখো। 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা তোমাকে এইটা সংজ্ঞা। এখন বলতে এটা কি তার এইটাকে জি কে প্রকাশ করার জন্য যে একক আছে সেই এককটা আমরা লিখে দিলাম। তোমরা এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তো এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তাহলে আমরা পেলাম কি এখানে মহাকর্ষর সূত্রটা পেলাম, মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব অভিকর্ষ। অভিকর্ষের আগে তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাই, একটা অঙ্ক তোমাদেরকে দেখি যে তোমরা সেই অঙ্কগুলো বোঝো কিনা একটু লক্ষ্য করো। এই যে আমরা যে তথ্যগুলো তা দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করি। ধরো অঙ্কটা হলো এরকম, তোমরা একটু খাতা লেখো 10 কেজি ও 20 কেজি ভরের দুইটি বস্তু, 20 কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, এখন আমরা একটা ধরে দিই 2 মিটার। ধরো ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। উহাদের মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করা, আকর্ষণ বলের মান নির্ণয় করো। এইটুকু অঙ্ক। 10 কেজি ও 20 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, ওদের মধ্যে আকর্ষণ বলের মান নির্ণয় করো। তো নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি অঙ্কে আমরা কি জানি, একটু আগে আমরা যে সূত্রটা পড়েছি ফিজিক্সের অঙ্ক করার স্টাইলটা একটু দেখো। F equal to G m1 into m2 divided by d square, যেখানে প্রথম বস্তুর ভর m1 equal to 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 equal to কত বলতো? 20 কেজি। মধ্যবর্তী দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়েছিল বলতো? d, 2 মিটার, মিটারকে m দ্বারা প্রকাশ করা হয় মিটার। এবং মহাকর্ষীয় ধ্রুবক কি বলতো? তোমরা নিশ্চয়ই জানো, একটু আগে দেখিয়েছি g, 6.673 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার
পার কেজি স্কয়ার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আকর্ষণ বল, আকর্ষণ বলের মান কি F ইকুয়াল টু, আমি হর চিহ্ন দিয়েও দিতে পারি, মানে বের করব। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, g এর মান 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11। আমরা এককটা দেখে দেখে লিখব, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। m এর মান 10 কেজি, m1 এর মান, m2 এর মান হলো 20 কেজি। দেখে দেখে লিখলাম, দেখো এখানে এইটার মান, এটার মান, এটার মান তিনটে গুণাকার আছে, নিচে হলো 2 মিটার স্কয়ার, তাহলে কি লিখবো 2 মিটার হোল স্কয়ার। এখন ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করতে হবে, এই মানটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে তোমাদের। এই মানটা তোমরা যদি বের করো তাহলে এর মানটা আসে কত দেখো তো, 3.34 ইনটু 10 টু দি পাওয়ার -9। বলের একক নিউটন, আমরা নিউটন বসিয়ে দেব। ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা সলভ করে দেখো। এখন বলতে পারি এককগুলো কি করবে, এককগুলো কিছুই করার দরকার নেই, একক পড়ে থাকবে, খালি সংখ্যাগুলোকে ক্যালকুলেটর দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটা। তবে এই যে বল আছে তার এককটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা যদি বলের একক যেটা নিউটন সেটাই বসিয়ে দিয়ে চলবে। আমরা এই সংখ্যার সাথে এই 10 গুণ করব, এই 20 গুণ করব, এই 2 স্কয়ার মানে 4 দ্বারা ভাগ করব। বাট এই একক এই একক এই একক নিয়ে তোমাদের কিছুই করার দরকার নেই, ওটা ওখানে থেকে যাবে। তো আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এরপরে আমরা চলে যাব অভিকর্ষ নিয়ে, তোমাদের সাথে কথা বলবো। একটু অঙ্কটা তোমরা করে নিবা, বা এই টাইপের অঙ্কগুলি তোমাদের বইয়ে আছে, এগুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমরা অঙ্কগুলো আয়ত্তের মধ্যে এসে গেছে। আরো কিছু প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা এই টাইপের অঙ্ক আগে পূর্বে কখনো করনি, সো একটু তো তোমাদেরকে জানতে হবে। এবার আমরা চলে যাব অভিকর্ষ। অভিকর্ষ মানে গ্র্যাভিটি, যেটাকে আমরা বলি অভিকর্ষ মানে হলো গ্র্যাভিটি। গ্র্যাভিটিটা কি? আচ্ছা, গ্র্যাভিটি হলো পৃথিবীর কোনো বস্তু, দুইটি বস্তু এখানে আছে, দুইটি বস্তুর মধ্যে একটি অপরটাকে যে বল আকর্ষণ করে সেটাকে অভিকর্ষ বলে। কিন্তু দুইটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, ধরো এরকম এই পৃথিবী, এই হলো পৃথিবী, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করেছি। এখানে হলো তুমি আছো, তোমার ভর ধরো স্মল এম, তুমি ছোট মানুষ স্মল এম, মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এই পর্যন্ত ধরছিল ডি। এখন একে অপরকে যে বলে আকর্ষণ করে, এই এই পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় কি অভিকর্ষ বল। এটাকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা তো পৃথিবীর পৃষ্ঠে আছি, তাই না? এখন পৃথিবীর পৃষ্ঠ তো আমাকে আকর্ষণ করে, এই জন্য আমরা যখন এরকম লাফ দিই আবার পৃথিবীর পৃষ্ঠে চলে আসি, আমরা কিন্তু পড়ে যাই, কারণ কি পৃথিবী আমাকে টেনে ধরে। একটু তুমি চিন্তা করে দেখো, এরকম মানে এক পুকুর গুড় আছে, এখন গুড়ের মধ্যে তুমি ঝোলা গুড় ডুব দিলে, আর তুমি যদি ওঠা দাও তাহলে কি করবে? চারিদিক দিয়ে গুড়গুলি তোমাকে টাইনে ধরবে। যেরকম এই অভিকর্ষ বলটাও ঠিক ওরকম করে তোমাকে টেনে ধরতেছে। এই জন্য আমরা যখন উপরে উচ্চ লম্ফ দিই, আমরা তো চাই আকাশ ছুঁতে, কিন্তু আমরা পারি না। কেন পারি না জানো? ওই অভিকর্ষ বল আমাদেরকে টেনে নেয়। এই অভিকর্ষ বলের বিপরীত বল প্রয়োগ করে যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করা যায়, তাহলে পৃথিবী থেকে কোনো কিছু এই অভিকর্ষ বলকে ত্বরান্বিত করা যায়, বা এটাকে টপকাইয়া মানে মহাকাশে চলে যাওয়া যায়। এই যখন স্যাটেলাইটগুলো পাঠায় তখন এইভাবে তারা পাঠানো হয়, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন ধরো এই আমাদের একটা সূত্র ছিল এফ ইকুয়াল টু, একটু আগে তোমাদেরকে দেখায় যে জি m1 ইনটু m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। লক্ষ্য করো এবার কিন্তু এফ ইকুয়াল টু 0 তো মহাকর্ষীয় দুর্বল, এই মহাবিশ্বের মহাকর্ষীয় দুর্বলটা সকল জায়গায় কিন্তু এর মানের পরিবর্তন ঘটবে না। এই জন্য মহাকর্ষীয় দুর্ভোগকে বলা হয় সার্বজনীন দুর্ভোগ। এই মহাকর্ষীয় দুর্ভোগকে সার্বজনীন দুর্ভোগ বলা হয়। এই জন্য এটা ঠিক থাকবে। m1 হয়ে গেল কি ক্যাপিটাল এম, m2 হয়ে গেল কি স্মল এম, এর মধ্যবর্তী দূরত্ব ডি রয়ে গেল। সমীকরণ নম্বর 1 দিলাম। আবার পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাকে বলা হয় কি অভিকর্ষ। তাহলে অভিকর্ষ এফ ইকুয়াল টু কি mg, mg এটা m হলো বস্তুর ভর, এই স্মল বস্তুর ভর, এই জি হলো কি বলতো অভিকর্ষ ত্বরণ। এখন এই দুটো সমীকরণ দেখো, বাম পাশ একই, তাহলে ডান পাশ একই, লেখা যায় কি mg ইকুয়াল টু লেখা যায় জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার। আচ্ছা বলো তো এই এম এম সমান সমান উঠে যায়, তাহলে জি ইকুয়াল টু কি পাই জিএম বাই ডি স্কয়ার। এখন যদি এই বস্তুটা এখানে না এসে যদি আস্তে আস্তে কাছাকাছি এসে পৃথিবীর একেবারে পৃষ্ঠে আসে, তখন এই দূরত্ব কত হবে আর, তখন জি হয়ে যাবে কি বলতো, এই ডি হয়ে যাবে কি বলতো আর। এই আরটা হলো পৃথিবীর কি
ব্যাসার্ধ, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ। কি বুঝতে পেরেছো তোমরা? এই জি এম বাই আর স্কয়ার যখন ডি ইকুয়াল টু আর, কারণ এই পৃথিবীর পৃষ্ঠে আমরা পৃথিবীর পৃষ্ঠে নিয়ে আসলাম জি এম বাই আর স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? এবার লক্ষ্য করো যে আমরা একটু পরে নিয়ে যাই। তাহলে আমাদের যে সমীকরণটা আসলো, সমীকরণটা হলো কি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এখানে এই জি হলো ধ্রুবক, আমরা একটু আগে তার মান দেখেছি। এই এম হলো পৃথিবীর ভর, সেটাও ধ্রুবক। আর পৃথিবীর ব্যাসার্ধ সেটা ধ্রুবক নয়, কিন্তু মাঝে মাঝে এটা চেঞ্জ হয়। কারণ কেন চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা ব্যাখ্যা দেব। তাহলে এই জি এর মানটা আমরা জানি, ক্যাপিটাল এম এর মানটা কত? পৃথিবীর ভর কত তোমরা কি জানো? 5.975 into 10 to the power 24 কেজি, 10 to the power পৃথিবীর ভর। এখন তোমরা হয়তো ভাবতে পারো পৃথিবীর ভর মাঝে মাঝে চেঞ্জ হয়। নো, পৃথিবীর ভর চেঞ্জ হয় না, পৃথিবীর ভর ফিক্স থাকে। এবার পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যায় কেন, কিভাবে হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এই পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু ফিক্সড না। এখন পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার। আমরা গড়ে একটা মান ধরলাম। আচ্ছা তোমরা কি বলতে পারো পৃথিবীটা কি সব জায়গায় কি গোল এরকম? না, এই পৃথিবীটা হলো কমলা লেবুর মতো। যেখানে জি এর মান, এখন জি কোটি এই আর এর মানটা, এই জি এর মান ফিক্সড, এম এর মান ফিক্সড, এই আর এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে জি এর মান পরিবর্তন হয়ে যায়। আর এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে জি এর মান পরিবর্তন হয়ে যায়। এর জি এর মান কিভাবে পরিবর্তন হয়? যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম, যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি। এখন কোথায় কোথায় জি এর মানগুলো আমরা একটু তোমাদেরকে দেখাই। মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান কত বলো তো? জি ইকুয়াল টু কত? আমরা এটা একটা মান আছে, আমরা লিখি 9.8327 মিটার পার সেকেন্ড স্কয়ার, একক। এবার মেরু অঞ্চলে জি এর মান বেশি, তার মানে মেরু অঞ্চলটা একটু চাপা, মানে ব্যাসার্ধটা একটু কম, সেখানে জি এর মানটা বেশি। তারপরে বিষুব অঞ্চলে কি জি এর মান কত? এখানে কিন্তু জি এর মানটা একটু কমে যাবে। কেন বলো তো? 9.7839 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিষুব অঞ্চলে আর এর মান বড়, এই বিষুব অঞ্চলে কি আর এর মানটা বড়, এদিকটা একটু চাপা এবং আর এর মানটা এদিকে বড়, সেখানে বিষুব অঞ্চলে জি এর মানটা কম। এবং ক্রান্তীয় অঞ্চলে জি এর মান কত? এখানে দেখো ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা অনেকটা বিষুব অঞ্চলে 7818 এত মিটার পার সেকেন্ড আছে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ফিক্সড মান। এবার জি এর আদর্শ মান বলতে আমরা কি বুঝি? জি এর আদর্শ মানটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই মানগুলো আমরা বুঝে ফেললে তোমরা একটু খেয়াল রাখো, জি এর মেরু অঞ্চলে জি এর মান কত, বিষুব অঞ্চলে জি এর মান কত, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান কত। অবজেক্টিভের পরীক্ষা আসে। কেন জি এর মান, মানে পৃথিবীর জি এর মান পরিবর্তন অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ পরিবর্তন হওয়ার সাথে সাথে, কারণ পৃথিবীটা সকল জায়গায় ব্যাসার্ধ সমান নয়, ব্যাসার্ধ কম বেশির কারণে জি এর মানও কম বেশি হয়। তো এই জি এর মানগুলো আমরা কেন চেঞ্জ হয়, তো পরীক্ষা আসে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন কেন। ভূপৃষ্ঠে যখন ধরো আমার এখানে বাংলাদেশে জি এর মান যা, আমেরিকাতে কিন্তু জি এর মান কিন্তু তা হবে না। এবার আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো যে জি এর আদর্শ মান। জি এর আদর্শ মান কি? 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর আদর্শ মান ধরা হয়। জি এর আদর্শ মান হচ্ছে জি ইকুয়াল টু 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে জি এর আদর্শ মান। এইটাকে সংক্ষেপে কখনো কখনো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়, কখনো কখনো 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। এটা কিন্তু সবটাই রাইট। তাহলে জি এর আদর্শ মান কি? সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে
যে জি এর মানটা হয় সেইটাকে জি এর আদর্শ মান ধরা হয়। জি এর আদর্শ মান এটা অথবা এটা অথবা এটা, এই তিনটা আমরা অঙ্ক হিসাব করতে পারি যে তিনটাই রাইট। তবে যদি তোমাকে বলা হয় জি এর আদর্শ মান কত, মান প্রথমটা বলতে হবে, এটা আসন্ন মান হিসেবে এই দুটা নেওয়া হয়ে থাকে। তো জি এর আদর্শ মানটা যেখানে আমরা এখন দেখা যাচ্ছে এক এক জায়গায় জি এর মান এক এক রকম। যত তোমার ভর ধরো 40 কেজি, তোমার ওজন কত, ওজন কত, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, আমরা ডব্লিউ বা এফ, এফ ইকুয়াল টু এমজি, এটাকে কখনো কখনো ডব্লিউ ইকুয়াল টু এমজি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখন আমরা ধরো জি এর আদর্শ মান এম হলো 40 কেজি, আদর্শ মান কত বলো তো, আমরা যদি 9.8 দিই, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ওজনটা বের করা যাবে। এখন মানুষের ওজন এই পৃথিবীর সব জায়গায় কি একই রকম হবে? হবে না। তোমাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, চাঁদে নিলে কি জি এর মান কি তোমার একই হবে? না, চাঁদে এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবে জি এর মান তত হ্রাস পাবে, ভূপৃষ্ঠের সাথে যত জি এর গভীরে যাবে জি এর মান তত হ্রাস পাবে। সবচেয়ে জি এর মান কোথায় বেশি বলো তো দেখি? সেটা হলো ভূপৃষ্ঠে। এই ভূপৃষ্ঠে জি এর মানটাকে সবচেয়ে বেশি ধরা হয়, এবং উপরে যাবা এক জায়গায় গেলে জি এর মান 0 হয়ে যাবে। আবার ভূপৃষ্ঠের কেন্দ্রে জি এর মান 0। তাহলে এখন চাঁদে যদি নাও, পৃথিবীতে জি এর মান যা আছে চাঁদে হলে তার 6 ভাগের 1 ভাগ। চাঁদে জি এর মান কত? 6 ভাগের 1 ভাগ। এই জন্য চাঁদে যদি তুমি যাও তাহলে তোমাকে কি হালকা মনে হবে। এই জন্য চাঁদে তো ঠিক মতো দাঁড়ানো একটু কঠিন হয়ে দাঁড়ায়। জি এর মান ঠিক না থাকলে সেখানে চলাফেরা করা, দাঁড়ানো অত্যন্ত কঠিন। মহাকাশে এই জন্য মানুষ কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। সেখানে কিন্তু তুমি ইচ্ছা করলে মহাকাশে এক জায়গায় মানে যেহেতু টান নাই, দাঁড়াতে পারবা, শূন্যে মহাশূন্যে দাঁড়াতে পারবা। তাহলে জি এর মান সেখানে পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে জি এর মানগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং পৃথিবীর বিভিন্ন অংশে জি এর মান বিভিন্ন করে ব্যাখ্যা করো, এ ধরনের কোশ্চেন তোমাকে পড়তে হবে। তোমরা এগুলো ভালোভাবে জানবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্য কিছু নিয়ে আলোচনা করব, এই অধ্যায়েরই এবং অঙ্ক নিয়ে কথা বলবো। তোমরা এর অঙ্কগুলি মেন বইয়ের থেকে প্র্যাকটিস করবা, এবং আমি আরও অঙ্ক তোমাদেরকে সৃজনশীল দেখাবো, সেগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই বুঝতে পারবা, এবং এই অধ্যায়টা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি তোমাদেরকে বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।